সাংবাদিক সন্তানদের বৃত্তি প্রদান সরকারের যুগান্তকারী উদ্যোগ, বলেছেন উপদেষ্টা নাহিদ। জানাবো বাণিজ্য মেলায় দুই গ্রুপের সংঘর্ষ, আহত ২৬। একাত্তরের স্বাধীনতা যারা মানবে না তারা জাতীয় বেঈমান, বলেছেন আসাদুজ্জামান রিপন। সর্বশেষ জানাবো দুর্নীতির মামলায় সাবেক এমপি মিজানের ৮ বছরের সাজা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। সাংবাদিক সন্তানদের বৃত্তি প্রদান সরকারের যুগান্তকারী উদ্যোগ, বলেছেন উপদেষ্টা নাহিদ। তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মোহাম্মদ নাহিদ ইসলাম বলেছেন, সাংবাদিক সন্তানদের বৃত্তি প্রদান সরকারের যুগান্তকারী উদ্যোগ। এর ফলে সাংবাদিকদের পরিবারের উপর অর্থনৈতিক চাপ কমবে। ঢাকার তথ্য ভবনে বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের উদ্যোগে জুলাই গণ অভ্যুত্থানে শহীদ ও আহত সাংবাদিক এবং অসুস্থ অসচ্ছল সাংবাদিকদের কল্যাণ অনুদান এবং সাংবাদিক সন্তানদের বৃত্তির চেক বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। নাহিদ ইসলাম বলেন, এই গণ-অভ্যুত্থানে অনেক সাংবাদিক সহযোগিতা করেছেন এবং ফ্যাসিবাদের বিপক্ষে বলিষ্ঠ ভূমিকা রেখেছেন। আবার অনেক সাংবাদিক ফ্যাসিবাদের সহযোগী হিসেবেও কাজ করেছেন, যা খুবই দুঃখজনক। গত ১৫ বছরে গণমাধ্যমের ভূমিকা নিয়ে আলোচনা-সমালোচনা হওয়া উচিত বলেও তিনি মন্তব্য করেন। গণ-অভ্যুত্থানে শহীদ ও আহত সাংবাদিক পরিবারের পাশে থাকার প্রতিশ্রুতি দিয়ে তিনি বলেন, অন্তর্বর্তী সরকার শহীদ ও আহত সাংবাদিকদের সম্মান ও স্বীকৃতি প্রদান করবে। তিনি আরো বলেন, প্রবীণ ও গুণী সাংবাদিকদের অবসরকালীন মাসিক ভাতা প্রদানের বিষয়টিও সরকারের বিবেচনায় রয়েছে। গণমাধ্যমের সমালোচনাকে স্বাগত জানিয়ে উপদেষ্টা বলেন, গণমাধ্যমের উপর সরকারের কোনো চাপ নেই, তবে গণমাধ্যমের স্বাধীনতার নামে ফ্যাসিবাদের পুনর্বাসন মেনে নেওয়া হবে না। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মাহবুবা ফারজানা বলেন, সাংবাদিকদের অনুদান প্রদান আইন দ্বারা পরিচালিত বিষয়। অসুস্থ ও অসচ্ছল সাংবাদিকদের অনুদান পাওয়া একটি আইনি অধিকার। তিনি তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের পক্ষ থেকে সাংবাদিকদের সার্বিক সহযোগিতা প্রদানের আশ্বাস দেন। বাণিজ্য মেলায় দুই গ্রুপের সংঘর্ষ, আহত ২৬। ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় বিএম কালেকশন ও আশিক ফ্যাশনের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ২৬ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার বিকেলে বাণিজ্য মেলায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষের ঘটনায় জড়িত থাকার অভিযোগে রাকিব হোসেন ও হাবিব হাসান নামের দুই দোকান কর্মচারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। প্রত্যক্ষদর্শীরা জানায়, বাণিজ্য মেলার বিএম কালেকশন ও আশিক ফ্যাশনের দুই কর্মচারী ক্রেতাদের নিজ নিজ স্টলে নিয়ে আসতে চেষ্টা করেন। এ সময় কর্মচারীরা ক্রেতাদের দোকানে নিতে টানাটানি করেন। তখন ক্রেতা ও কর্মচারীদের মধ্যে বাকবিতণ্ডা ও হাতাহাতি হয়। এক পর্যায়ে দোকানের কর্মচারীরা সংঘর্ষে জড়িয়ে পড়ে একে অপরকে লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করতে থাকে। খবর পেয়ে মেলায় নিয়োজিত পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে লাঠিচার্জ করে। আহতদের চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। নারায়ণগঞ্জ জেলা সহকারী পুলিশ সুপার মেহেদী ইসলাম বলেন, বাণিজ্য মেলায় দোকানে ক্রেতাদের কে কার আগে নিয়ে যাবেন এমন প্রতিযোগিতায় সংঘর্ষের সূত্রপাত ঘটে। এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুজনকে আটক করা হয়েছে। সুষ্ঠু তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। একাত্তরের স্বাধীনতা যারা মানবে না তারা জাতীয় বেঈমান, বলেছেন আসাদুজ্জামান রিপন। একাত্তরের স্বাধীনতা যারা মানবে না তারা জাতীয় বেঈমান হিসেবে পরিচিতি পাবে বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান ডক্টর আসাদুজ্জামান রিপন। জাতীয় প্রেস ক্লাবের তোফাজ্জল হোসেন মানিক মিয়া হলে দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলনের উদ্যোগে ভারত বাংলাদেশের সম্পর্ক কোন পথে শীর্ষক গোলটেবিল বৈঠকে তিনি এসব কথা বলেন। আসাদুজ্জামান রিপন বলেন, বাংলাদেশ এবং ভারতের সম্পর্কটা কোন দিকে যাচ্ছে ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর কথায় বোঝা যাচ্ছে। সে ১০ বছর ধরে বাংলাদেশের বিরুদ্ধে কথা বলে আসছে। এ ব্যাপারে তৎকালীন স্বৈরাচার হাসিনা সরকার ভারতের স্বরাষ্ট্রমন্ত্রীর কথার বিরুদ্ধে কোনো প্রতিবাদ করে নাই। করবেই বা কেন, তারা তো দিল্লির ভরসায় ক্ষমতায় ছিল। তিনি বলেন, আওয়ামী লীগ দিনের ভোট রাতে দিয়ে অবৈধভাবে ক্ষমতায় ছিল। ৫ আগস্টের পর থেকে আওয়ামী লীগের ক্ষমতা শেষ মানেই ভারতের ক্ষমতা শেষ। আর এই ক্ষমতার সমাপ্তি করেছে বাংলাদেশের ছাত্র জনতা। শুনেছি শেখ হাসিনা নাকি কর্মসূচি দিয়েছে, কিন্তু তার এই কর্মসূচি কে বাস্তবায়ন করবে? আওয়ামী লীগ নেতাকর্মীরা তো সবাই পালিয়ে গেছে। তিনি আরো বলেন, গত ২ দিন আগে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মাহফুজ আলমের ভারত বিরোধী কথার সঙ্গে আমি একমত পোষণ করেছি। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস এবং পররাষ্ট্র উপদেষ্টার উদ্দেশ্যে বলতে চাই, ভারত বাংলাদেশের মধ্যে আওয়ামী লীগের গোপনীয় চুক্তি আগামী ১৫ দিনের মধ্যে ফাঁস করে দেন, যাতে বাংলাদেশের মানুষ আওয়ামী লীগের কুকর্মের কথা জানতে পারে। দুর্নীতির মামলায় সাবেক এমপি মিজানের ৮ বছরের সাজা। ২০১৯ সালে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের মামলায় খুলনা-২ আসনের আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য মিজানুর রহমানকে পৃথক ২ ধারায় ৮ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। তবে ২ ধারার সাজা একসঙ্গে চলায় তাকে সর্বোচ্চ ৫ বছরের কারাদণ্ড ভোগ করতে হবে বলে জানিয়েছেন আইনজীবীরা। ঢাকার বিশেষ জজ আদালত ৩-এর বিচারক মোহাম্মদ আবু তাহের এই রায় ঘোষণা করেন। দুর্নীতি দমন কমিশন আইনের ২০০৪-এর ২৬-এর ২ ধারায়
তাকে ৩ বছরের সশ্রম কারাদণ্ড, ২০,০০০ টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও ৩ মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। আর দুদক আইনের ২৭-এর ১ ধারায় ৫ বছরের কারাদণ্ডের পাশাপাশি ৩০,০০০ টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও ৩ মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। ২ ধারার সাজা একসঙ্গে চলবে বলে বিচারক রায়ে উল্লেখ করেন। সেক্ষেত্রে তার সর্বোচ্চ ৫ বছরের সাজা ভোগ করতে হবে বলে জানিয়েছেন আইনজীবী। ২ ধারার সাজা একসঙ্গে চলবে বলে বিচারক রায়ে উল্লেখ করেন। সেক্ষেত্রে তার সর্বোচ্চ ৫ বছরের সাজা ভোগ করতে হবে বলে জানিয়েছেন আসামিপক্ষের আইনজীবী। এছাড়া জ্ঞাত আয় বহির্ভূত ১,৪৪,৫০,৯৮৯ টাকা রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্তের নির্দেশ দিয়েছেন আদালত। দুদক প্রসিকিউটর মীর আহমেদ আলী সালাম এ তথ্য নিশ্চিত করেছেন। গত ২৩ জানুয়ারি দুদক ও আসামিপক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষে আদালত রায়ের এ তারিখ ঠিক করেন। মিজানুর রহমান জামিনে ছিলেন, তবে ২৩ জানুয়ারি আদালত জামিন বাতিল করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। আজ রায় ঘোষণার আগে তাকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়। রায় শেষে সাজা পরোয়ানা দিয়ে তাকে আবার কারাগারে নিয়ে যাওয়া হয়। রায়ের প্রতিক্রিয়ায় আসামিপক্ষের আইনজীবী সালাউদ্দিন খান বলেন, আসামির দাবি শেখ পরিবারের রোষান হলে তাকে রাজনৈতিক মাঠ থেকে মাইনাস করতেই এ মামলা করা হয়েছে। তিনি একজন সংসদ সদস্য ছিলেন। তার বিরুদ্ধে ১,৫৮,০০,০০০ টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদের অভিযোগ আনা হয়েছে, যা মোটেও সত্য নয়। এ রায়ে আমরা ন্যায় বিচার থেকে বঞ্চিত হয়েছি। সাজার বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করব। আশা করি সেখানে আমরা ন্যায় বিচার পাব।